15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। ন্যায্য হিসাব বুঝে পেতে দাবি উত্থাপন করবে বাংলাদেশ। 6 দফা দাবিতে সারা দেশে আজ পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট কর্মসূচি। রাতে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ প্রত্যাহার। বাণিজ্যিক কার্যক্রমে যেতে লাইসেন্স আবেদন স্টারলিংকের। প্রস্তুত নন জিও স্টেশনের সার্ভিস নীতিমালাও থাকছে সরকারি নিয়ন্ত্রণের সুযোগ। সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ভয়ঙ্কর খুনি শান্তা ইসলাম। পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড। প্রত্যাহার বিচার দাবি পরিবারের। বৃষ্টি ঝাপটা থাকবে আরো 5 দিন বলছে আবহাওয়া অফিস। হতে পারে বজ্রবৃষ্টি। আগামী রোববার থেকে বাড়বে তাপমাত্রা। ইসরায়েলি হামলায় গাজায় এক সাংবাদিক সপরিবারে নিহত। 24 ঘন্টায় আরো 35 ফিলিস্তিনিকে নৃশংস হত্যা। মৃতের সংখ্যা ছাড়ালো 51,000। এবং নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে ক্যারিবীয়দের বিরুদ্ধে মধুর প্রতিশ্রুতির অপেক্ষায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের টিকে থাকার লড়াই। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে রয়েছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 1.5 দশক পর আজ হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। এতে অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্যার দাবি তুলবে বাংলাদেশ। বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালচ। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অসমাপ্ত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এবং ডিসেম্বরে মিশরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। এর আগে 2010 সালে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশে রেলপথ ব্লকেট ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। তিনি বলেন, কর্তৃপক্ষ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়াও অসহযোগ আন্দোলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লক করে দেওয়ার কথাও জানান তিনি। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে গতরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানকে প্রত্যাহার করা হয়। বিশ্বজুড়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় উঠে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় উঠে আসে এ তথ্য। বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। অর্থনৈতিক খাতসহ সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছেন ডক্টর ইউনূস। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর 100 জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি। তালিকায় আরও আছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, মার্ক জাকারবার্গ সহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তিবর্গ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। গত 9 এপ্রিল পরীক্ষামূলক যাত্রা করলেও বাণিজ্যিক কার্যক্রম চালুর উদ্দেশ্যে এনজিএসও সার্ভিস লাইসেন্সের আবেদন করেছে বলে জানিয়েছে বিটিআরসি চেয়ারম্যান। ইতিমধ্যে স্টারলিংক সহ অন্যান্য নন জিওস্টেশনারি সার্ভিস নীতিমালা তৈরি করেছে সরকার। এই নীতিমালা মেনেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেবে বলে জানান তিনি। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম জনপ্রিয় সেবা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। 2019 সালে প্রথম 60টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার পর ধাপে ধাপে কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লোয়ার অরবিটালে অবস্থান করে বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ নিশ্চিত করছে।
দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট, লো লেটেন্সি, সহজ সেটআপ ও বিশ্বস্ত সংযোগের মাধ্যমে পৃথিবীর 125টির বেশি দেশে পৌঁছে গেছে স্টারলিংক। গত 9 এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলক এই সেবা চালু করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। বাণিজ্যিক সেবা চালুর পর স্টারলিংকের ডিভাইস সেটআপে এককালীন খরচ হবে 349 থেকে 599 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 75 হাজার টাকা, এবং মাসিক ফি দাঁড়াবে 120 মার্কিন ডলার বা 15,000 টাকা প্রায়। নন জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইন্স প্রণয়ন করেছে বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই গাইডলাইন অনুসারে লাইসেন্সের আবেদন করেছে স্টারলিংক। ওরা এই মাসের প্রথম দিকে আবেদন মাত্র জমা দিয়েছে। এখন আমি আপনাকে বলেছি আমরা যাচাই বাছাই করছি, করে এটা আমরা পাঠাবো মন্ত্রণালয় পূর্ব অনুমোদনের জন্য। সরকার পূর্ব অনুমোদন দিলে আমরা তাদেরকে লাইসেন্স ফি জমা দিতে বলবো, তারপর লাইসেন্স ফি দিব। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি ও সরকার চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান তিনি। সমস্ত অপারেটরদের, টেলিকম অপারেটরের জন্য যে জিনিসটা প্রযোজ্য আছে ওরকম একটা ক্লজ এই গাইডলাইনেও আছে, সেটা হচ্ছে লফুল ইন্টারসেপশনের ব্যবস্থা থাকতে হবে। এখন লফুল ইন্টারসেপশন জিনিসটা কি, এটা হচ্ছে আইনের ব্যাপার। হোয়াট ইজ লফুল, এটা সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করবে তখন সেভাবে করে হবে। সংসদ যদি মনে করে এটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা যারা গত 30 বছর 35 বছর যাবৎ আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড সেবাটা দিয়ে যাচ্ছি, আমাদের সেফগার্ডের জায়গাটা কোথায়? আমাদের লাইসেন্স ফি এবং তাদের লাইসেন্স ফি কি একই ধরনের হবে আমরা জানি না। তারা বিদেশি প্রতিষ্ঠান, তারা যত টাকা ইনকাম করবে পুরোটাই কিন্তু বাইরেই চলে যাবে। আমরা কিন্তু লোকাল এন্টারপ্রেনার, আমাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা থাকা উচিত। তবে স্টারলিংকের সেবা জনগণের আয়ত্তে রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড, মামলা করায় আদালতে বাদীর উপর হামলা। বলছিলাম রূপের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক নারী শান্তা ইসলামের কথা। সবশেষ 3.5 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে সে। পুলিশ বলছে মামলা হয়েছে, আইনগত পদক্ষেপ নিচ্ছেন তারা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। ওই যে বলে না, সয়ে গেলেই দুঃখই হয় সুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ ছড়ানো শান্তা ইসলামের রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র। দেশ টিভির অনুসন্ধান বলছে, পরকীয়া আর একের পর এক হত্যাকাণ্ডের মূল হোতা এই শান্তা ইসলাম। কদিন আগে 3.5 বছরের শিশু তাকবীরকে পিটিয়ে মাথার খুলি আলাদা করে ফেলে সে। নিউরোসায়েন্সের আইসিইউতে টানা 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় তাকবীর। 6 এপ্রিল নিভে যায় তার প্রাণ প্রদীপ। কেন শিশু তাকবীরের উপর এমন বর্বরতা জানতে সাভারের উদ্দেশ্যে দেশ টিভি টিম। ভাকুরতার মোগরকান্দার এ বাড়িটিতে থাকত শিশু তাকবীর। স্থানীয়রা জানায়, বছর 3 আগে শান্তার সাথে তাকবীরের বাবা মাহমুদুল হাসান মুকুল জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুরু হয় পারিবারিক কলহ। মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে তাকবীরের মা নিপা আক্তার। এরপর শান্তা তার স্বামীকে ছেড়ে সংসার শুরু করে তাকবীরের বাবা মুকুলের সাথে। তবে সেখানে শিশু তাকবীরকে সহ্য করতে পারত না শান্তা। কারণে অকারণে তাকবীরের উপর চালাতে থাকেন অমানসিক নির্যাতন। ছেলের বাইরে তো দিত না, তো বাসার ভিতরে রাখতো। বোরাই তো উঠলো, আমরা ওই যে শুনতাম, আবাজ শুনতাম, মায়ের আবাজ শুনতাম। মাঝে মাঝে শব্দ হইতো, এই এতটুকুই জানতাম। এই যেমন কান্নাকাটির আওয়াজ, এতটুকুই। ওই যে মহিলাটা আর কি বাচ্চাটাকে মারতো, ওনার তো অরিজিনাল মানা, ওনার হলো সৎমা আর কি, বাচ্চাটার সৎমা। বোন আর ভাগিনা হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে তাকবীরের মামা নাজমুল। তবে বেপরোয়া শান্তা আদালতেই হামলা চালায় নাজমুলের উপর। এখন তার মনে একটাই প্রশ্ন, বোন আর ভাগিনা হত্যার বিচার কি আদৌ মিলবে? আমার বোন মারা যাওয়ার পরে সবচেয়ে বড় বাধা ছিল আমার ভাগ্নে। তো আমার বোন মারা যাওয়ার পরে আমার ভাগ্নেকে বিভিন্নভাবে টর্চার করা হতো।
মারধর করা হইতো। ওর দাদির বাসায় যখন ছিল, আমরা তো দাদির বাসায় যখন ছিল, আমার মা গেলেই দেখতে পারতো বিভিন্নভাবে মায়ের দাগ। বিষয়টি নিয়ে সাভার থানা পুলিশ বলছে, পিটিয়ে আহত করার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে আদালতে আবেদন করেছেন তারা। বিজ্ঞ আদালতে 302 ধারা অর্থাৎ হত্যা মামলাটা যুক্ত করে দেই, এটা বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। অর্থাৎ এই আহত মামলাটাই হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। তাকবীরের মা নিপা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলার তদন্ত করেছে পিবিআই। সেখানে শান্তার পরকীয়া আর আত্মহত্যার প্ররোচনার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবারের টানা বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভুগিয়েছে নগরবাসীকে। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এইচএমএল-এর প্রতিবেদন। মার্চ, এপ্রিল, মে এ 3 মাস কালবৈশাখী ঝড়ের সময়। এ সময় বেশি সময় ধরে বৃষ্টিপাত না হলেও সহসা হয়ে থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বুধবার ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এর পরিমাণ বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 4-5 দিন মোটামুটি সারা দেশেই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো বা কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বর্ষণও হতে পারে, এরকমভাবে হতে পারে। যেমন ঢাকা আজকে অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছে, কারণ একটার পর একটা ক্লাউড সেল ঢাকার দিকে আসছে এবং বৃষ্টি দিয়ে দিয়ে আসতে যাচ্ছে। এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা কিছুটা কম থাকলেও 20 এপ্রিলের পর সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে বড় বা ভারী বর্ষণও হতে পারে আগামী 4 থেকে 5 দিন। তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। আর বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তখন হয়তো মাসের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আবার একটা হিট বা তাপ প্রবাহ পেতে পারি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় এ মৌসুমে কৃষক সহ সারা দেশের মানুষকে সতর্ক করে আবহাওয়াবিদ বলেন, বজ্রপাতের সময় মানুষ যেন নিরাপদ স্থানে অবস্থান করে। হঠাৎ করে উত্তর পশ্চিম আকাশে মেঘলা হয়ে আসছে, তার মানে একটা কোনো কারণ আছে। আগে থেকে নিরাপদ অবস্থানে যান। নিরাপদ অবস্থান মানে কি, মাঠের মধ্যে একটা ছাউনি তৈরি করে আছে, এখানে গিয়ে দাঁড়ালাম তো হবে না, এখানেও স্ট্রাইক করতে পারে বজ্রপাত। গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তাও হবে না, খনুই দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে মাটিতে শুয়ে পড়লাম, গুহায় আসলাম তাও হবে না। একমাত্র গড় হলো সবচেয়ে নিরাপদ স্থান। এবং ঘরের মধ্যে কোথায় থাকতে হবে, জানালা পাশে যাওয়া যাবে না, ঘরের নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৈঠক আজ সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন, যেখানে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনে গত 23শে মার্চ 6 সংস্কার কমিশনের প্রস্তাবে মতামত জমা দেয় বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অফ অনার প্রদান এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে ভোর 5:43 সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল ফারুকী আজম বীর প্রতীক। এ সময় মেহেরপুর পুলিশের পক্ষ থেকে উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এছাড়া 17 এপ্রিল 1971 সালের গার্ড অফ অনার প্রদানকারীদের মধ্যে বেঁচে থাকা 2 জন আনসার সদস্য সিরাজউদ্দিন আজমউদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়। এক সময়ের জাতীয় পার্টির নেতা পরে আওয়ামী লীগে যুক্ত হয়ে গড়ে তোলেন অপরাধের রাজত্ব। কারো জমির উপর নজর পড়লেই ভয় ভীতি দেখিয়ে দখল করে টাঙিয়ে দেন সাইনবোর্ড। বাধা দিলেই আসে হামলা মামলার হুমকি। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সন্দামাত হত্যা মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে আছেন ভূমি দস্যু খ্যাত এই মন্টু শরীফ।
মাদারীপুর থেকে শিব শঙ্কর রবি দাসের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার ৩ প্রবাসী ভাই মোফাজ্জল, একরাম ও এমদাদুল হাওলাদার ২০০৮ সালে সাব কবলামুলে মুবারক হুসাইনের কাছ থেকে ২২% জমি কিনে মিউটেশন করেন তারা। পরে মোফাজ্জল চলে যান ইংল্যান্ডে, আর একরাম ও এমদাদুল পাড়ি জমান ইতালিতে। জমি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় মোফাজ্জলের শালিকা শামিমা আক্তারকে। এরপরই জমির ওপর নজর পড়ে ভূমিদস্যু খ্যাত মনোয়ার হোসেন মন্টু শরীফের। হঠাৎ রাতের আধারে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড বসিয়ে দেন তিনি। বাধা দিলে দেখায় মামলা আর হামলার ভয়। তাদের মতো মঞ্জুর ইসলাম, রিনা বেগম সহ অসংখ্য মানুষ এমন ঘটনার শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের লোকজন নিয়ে জমি দখল করে একের পর এক বাণিজ্য করেন মন্টু শরীফ। আমরা জমি কিনছি মোবারক প্রিন্সিপাল থেকে, আর উনি বলছে যে মালিকের থেকে বায়না করছে। এটা নিয়ে মামলা আমরা লড়তেছি, কিন্তু সে ওইখানে জমিটা দখল করে নিছে। পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় আমরা যদি যাই তাই আমাদের মারধর করে। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সোন্নামাত হত্যা মামলার আসামি হওয়ায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন এই ভূমিদস্যু। নিয়ম মেনেই জমিতে সাইনবোর্ড দিচ্ছেন বলে মুঠোফোনে দাবি করেন তিনি। টোটালে 18% আমাকে দিবে আর 4% উনি রাখবে, তো উনি বায়না আমার সাথে 22%ই করছে। বর্তমানে একটা জমি বিক্রি হলে এখন কি কোনো জমি আর এক জমি আরেকজনে বায়না করার সুযোগ আছে? হত্যা মামলার আসামি ও জমি দখলবাজ এই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এইটাকে আমরা আরো বেগবান করব, যাতে অচিরেই তাকে ধরে আইনের কাছে সোপর্দ করা যায়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমতায় বলিয়ান হয়েই মন্টু শরীফ ভূমি দখলের নেশায় মেতেছিলেন বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ৪ আগস্ট লাঠি হাতে প্রকাশ্যে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া কুষ্টিয়া পৌরসভার দুর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান এখনও রয়েছে বহাল তবিয়তেই। ৮ মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, চাকরিও করছেন শপথে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ক্ষুব্ধ জেলাবাসী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত ৪ আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার ৮ মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও কোন শক্তির বলে এই মান্নান এখনও এই প্রশাসনের এই পৌরসভাতে এখনও আছে, এটা আমাদের মাথায় আসে না। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না সে। মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি। কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে, বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এই করা হচ্ছে ওই করা হচ্ছে, কিন্তু মান্নানের জায়গায় বসে আছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তারা, দ্রুত সময়ের মধ্যেই নেবেন ব্যবস্থাও। শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব এবং যত দ্রুত সম্ভব। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি,
কুষ্টিয়া। বাগেরহাটের ফকিরহাট উপজেলার চিত্রা নদীর উপর নির্মিত কলকলিয়া মায়ের খালি কাঠের পুল এখন ধ্বংসপ্রায়। এই পুল দিয়ে প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ, ফলে ছোট বড় দুর্ঘটনা এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। এই স্থানে 55 কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসএস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চিত্রা নদীর ওপর নির্মিত কলকলিয়া মায়ের খালি কাঠের পুল 90-এর দশকের শুরুর দিকে সরকারি অর্থায়নে চিত্রা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়। শেষবার সংস্কার হয় 2005 সালে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুটি এখন ধ্বংসপ্রায়। মরিচা ধরা লোহার পিলার, ভাঙা কাঠের ফাঁকা ফাঁকা স্ল্যাব দেখে বিশ্বাসই হবে না এই পুল দিয়েই প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুর পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় ও কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজুক এই পুল দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীরা। বিদ্যালয়ের ছেলেমেয়েরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের সংখ্যা নিয়ে পারাপার হয়। বিভিন্ন সময় ছেলেমেয়েরা দুর্ঘটনায় পতিত হয়। আমরা যখন এই পোলের উপর দিয়ে যাই তখন আমাদের বুকের ভিতর খুব ভয় লাগে। আমরা ভাবি যে আমরা যদি আমাদের তক্তা ভেঙে যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমাদের কি অবস্থাটা নাই হবে। একটা চাষ ছিল, আমার একটা ভাই পড়ে মারা গেছে। আমি নিজেও ভুক্তভোগী। এই পড়ে যে বা পাড়ায় এমন ব্যথা পেয়েছি যা এখন হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। ভ্যান, মোটরসাইকেল সহ কোনো ধরনের যানবাহন চলাচলের জন্য এই সেতুটি উপযুক্ত না হওয়ায় স্থানীয় মাছ ও সবজি চাষিদের পরিবহন ব্যয় বাড়ছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা ও জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই এই ব্রিজটা দ্রুত ঠিক করে দেয় আমাদের জন্য। স্থায়ী সেতু নির্মাণে বিভিন্ন দপ্তরে বারবার দাবি জানিয়েও ফল হয়নি, তাই স্থানীয়রা চাঁদা তুলে নিজেরাই শুরু করেছেন সংস্কার কাজ। চেষ্টা করে উপরে লেখালেখি করেও কোনো ব্যবস্থা করতে পারি নাই, তাই এখন আমরা গ্রামের থেকে চাঁদা তুলে আমরা এই ব্রিজ আর কি মেরামত করার কাজে লাগেছে। এদিকে কাঠের পুলের স্থানে 55 মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের জন্য নকশা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে এলজিইডি। ইতিমধ্যে আমরা মাটি পরীক্ষার কাজ সম্পন্ন করেছি এবং ডিজাইন চলমান আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটার অনুমোদন পেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন করব এবং তারপরে কাজ শুরু হবে। তবে কেবল আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ডাম্পিংয়ের জন্য জমি কিনে সাবেক মেয়র গোলাম কবির প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন। 2 একর 53% এই জমির সরকারি মূল্য 59,38,000 টাকা হলেও জমিদাতা রোজিনা বেগম পেয়েছেন মাত্র 10 লাখ টাকা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুর স্বরূপকাঠি পৌরসভার ডাম্পিংয়ের জন্য 2024 সালের 13 মে নেসারাবাদ উপজেলার জলাবাড়ি মৌজার 2 একর 53% জমি ক্রয় করে 38,000 টাকা, যার দাতা রোজিনা বেগম ও গ্রহীতা পৌরসভার পক্ষে সাবেক মেয়র গোলাম কবির। দলিল সম্পাদনের আগে রোজিনাকে বিভিন্ন ধাপে 5 লাখ টাকা দেয় পৌরসভা। তবে দলিল সম্পাদনের অ্যাকাউন্টে 59,38,000 টাকা জমা করে পৌরসভার সচিব সাইফুর রহমান খান। গোলাম কবিরের নির্দেশে 15 মে রোজিনার চেক বইয়ে 2টি স্বাক্ষর নিয়ে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা রেখে বাকি টাকা তুলে নেন সচিব সাইফুর রহমান। রোজিনা জানান তিনি পৌরসভাকে জমি বিক্রি করলেও পেয়েছেন মাত্র 10 লাখ টাকা, যদিও জমির মূল্য দলিলে 59,38,000 টাকা। গোলাম কবিরের কাছে আমি জায়গা বিক্রি করছি, 10 লাখ টাকা বিক্রি করছি, ভাঙ্গে ভাঙ্গে আমারে টাকা দিয়েছে। সব টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে জানান স্বরূপকাঠি পৌরসভার সচিব সাইফুর রহমান খান। যে মহিলার কাছ থেকে উনি সম্পত্তি ক্রয় করে সেখানে উনি টাকা দেয় 10 লক্ষ এবং যেই সম্পত্তিটা ক্রয় করতে ছিল তাকে দেওয়া হয় 2 লক্ষ। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সব অভিযোগ অস্বীকার করেন সাবেক মেয়র গোলাম কবির। অফিশিয়াল সকল ফর্মালিটিস মেইনটেইন করিয়া তার সাথে কেনাবেচা করা হয়েছে এবং সেই মোতাবেক সবকিছু অফিশিয়ালি এগুলো ব্যবস্থা করা।
তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার রায়হান মাহমুদ। জমি সংক্রান্ত যে একটা অভিযোগ আছে, জনক রোজিনা উনি আমার কাছেও আসছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে, উনি আমার কাছে অভিযোগটা দিয়ে গেছেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছি, যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, এটা থানায়ও জানানো হয়েছে। সাবেক মেয়র গোলাম কবিরের দুর্নীতি খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক বিচারের দাবি ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।